দিদি ওয়ান ইন্ডিয়া বাংলায় অনেক স্বাগত। ধন্যবাদ ধন্যবাদ। 2019 সালে এই মাটিতে কামড়ে থেকে লড়াই করেছেন, সেই মাটিতেই আবার আপনি ফিরে এসেছেন। লড়াইটা কতটা কঠিন এবার? একদমই কঠিন নয়, কারণ চেনা মাটি, চেনা পরিবেশ, ঘরের মাটিতে ঘরের মেয়ে লড়াই। আর সেই লড়াইতে আমার সব বাড়ির লোকেরা আমার সাথে আছে, কারণ আমি বিষ্ণুপুর লোকসভার ভূমিপুত্রী আর আমার বর্জরায় আমার বাড়ি। তাই সেখানে এবং জয়পুর ব্লক থেকে আমি নির্বাচিত জেলা পরিষদ কর্মাধ্যক্ষ, তাই প্রত্যেকটা ব্লকের সাথে আমার কোনো না কোনোভাবে রিলেশন আছে। তাই যখন লড়াইটা ঘরের মাটিতে হয় এবং নিজের মানুষদেরকে যখন পাশে পাই, সাথে পাই, তখন লড়াই কঠিন হয় না। আর লড়াই কার বিরুদ্ধে কঠিন মনে হবে? এমন একজন আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন যিনি বিজেপির প্রার্থী। দেখুন, সিপিএমকে আমি ধরছি না, কারণ তারা অস্তিত্বহীন হয়ে গেছেন এবং তারা এখন যদি নিজেদের ভোটটা নিজেরা ধরে রাখেন তাহলে অন্তত কিছুটা ওনারা সজীব হতে পারবেন। তাই বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী, বিদায়ী কেন্দ্রীয় সরকারের সাংসদ, তিনি তো 10 বছরে কোনো কাজই করেননি, কোনো উন্নয়নই করেননি। 7টা বিধানসভার মানুষ বলল না আমাকে একজনও যে আমার এরিয়াতে ওই বিদায়ী সাংসদ এই কাজটা করেছে। তো কিসের লড়াই? একটা সময় আপনি বলছিলেন যে কাছের পরিবারের কথা বলছিলেন একটু আগে, সেই পরিবারের জন্য তো একটা সময় আপনি এই মাটিতে একদম খুব কাছ থেকে লড়াই করেছেন, এবারেও সেই কাছ থেকেই লড়াই করছেন, তো কেমন সাড়া পাচ্ছেন? অভূতপূর্ব। একটা জিনিস বুঝতে পারছি যে আমার লড়াইতে আমার ঘরের মানুষগুলো সেদিনও সাথে ছিল, সাথে আছে আর আজও সাথে আছে। তার কারণটা হচ্ছে এবং সাথে আগামী দিনেও থাকবে। দেখুন, সেই লড়াইয়ের প্রেক্ষিতটা একরকম ছিল। তখন লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে ছিল না, তখন লড়াইটা ছিল আমার একটা পরিবারকে বাঁচানোর লড়াই। একজন যা হয় গ্রাম বাংলার ঘরের মধ্যবিত্ত ঘরের মেয়েদের যেটা স্ত্রীর কর্তব্য থাকে, একটা পরিবারকে বাঁচানোর লড়াই থাকে, সেটাই আমার কাছে টার্গেট ছিল। আর দেখুন, তৃণমূল কংগ্রেসের যিনি আমাদের সুপ্রিমো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে সেই ছোট্টবেলা থেকে, যখন রাজনীতি বুঝতাম না, যখন আমি ক্লাস 9-এ পড়তাম অনেক বছর আগে, তখন একবার নেত্রী আমাদের বর্জরার মাঠে এসেছিলেন। তো সেই টাইম পেরিয়ে গেছিলো, কারণ অন্য জায়গায় ওনার প্রোগ্রাম থেকে একটু ঢুকতে লেট হয়ে গেছিলো, বেশ রাত হয়ে গেছিলো। তখন একটা বাচ্চা মেয়েই ধরুন বলতে গেলে। তো আমরা কিন্তু একদম চোখ বড় বড় করে দাঁড়িয়েছিলাম যে মমতাদিকে দেখব। সেই যে মমতাদিকে দেখে দেখে আবেগ, যেটা কিন্তু আমি কখনোই যিনি বিজেপির প্রার্থী, তিনি যখন ধান্দাবাজি করে তৃণমূল ছাড়ব ভাবলেন এবং শিওর করে নিলেন, আমি কিন্তু কোনো মতেই মন থেকে সমর্থন করতে পারিনি। হাজারোবার বারণ করেছিলাম যে বারবারই ধান্দাবাজি ভালো নয়। একবার কংগ্রেস থেকে ধান্দাবাজি করে তৃণমূলে, যে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় উঠিয়ে নিয়ে লোকসভায় পাঠালেন, নইলে ওনার এমন কিছু যোগ্যতা ছিল না যে উনি লোকসভায় পৌঁছবেন। এবং সেই সময় 2014 সালে ওনার কোনো কৃতিত্বও ছিল না। তৎকালীন 14 সালে তৃণমূলের যে ঝড় বিষ্ণুপুর লোকসভা জুড়ে এবং সমস্ত প্রত্যেকটি কর্মী নেতৃত্বদের যে লড়াই, সেখানে যদি ওনার জায়গায় যদি কোনো খড়কুটোও দাঁড়াতো, সেও মনে হয় পার্লামেন্টে এমপি জিতে যেত। তাহলে সেখানে ওনাকে সুযোগ দিয়েছিল, উনি সেখানেও কিন্তু বিভিন্ন চুরি ফেরি হেরাফেরি করে, গদ্দারি করে, ধান্দাবাজি করে, যখন বুঝলেন যে দল আর তাকে টিকিট দেবে না, মানুষ তাকে আর জেতাবে না, আবার ধান্দাবাজি করে বিজেপিতে গেলেন। এভাবে ধান্দাবাজি করে কতদিন চালানো যায়? আজ পর্যন্ত একটা জিনিস, একটা প্রবাদ আছে জানেন তো, যে অসৎ পথে সাময়িক ওঠা যায় কিন্তু টিকে থাকা যায় না। আর সতের লড়াই একটু কঠিন হয়, কিন্তু আসল যুদ্ধে সেই জয়ী হয়। আপনি বারবার বলেছেন যে রাত 3টের সময় আপনাকে একা বেরিয়ে আসতে হয়েছে, সেই লড়াইটা তো খুব কঠিন ছিল। বাবা, এখনো সেটা মনে করলে তো বিভীষিকা একটা রাত। তার আগে অনেকগুলো রাত বিভীষিকা যাওয়ার পর যখন বুঝেছিলাম যে আমি যদি আজকে রাতটা পার করি, আমি যদি আজ রাতে সিদ্ধান্তটা নিতে দেরি করি, তো জানি না যিনি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তিনি বা তার পরিবার আমাকে পরের দিনে সকালটা দেখার আর কতদিন সুযোগ দেবেন। তাই আমার মনে হয়েছিল যে আমাকে যদি সুস্থভাবে বাঁচতে হয়, আমার বাবা মার কথা ভেবেছিলাম, বোনের কথা ভেবেছিলাম, এবং যেসব মানুষরা আমাকে ভালোবাসে, শুভাকাঙ্ক্ষী, তাদেরও কিছু কিছু মানুষের সমর্থন ছিল। আর সেই সমর্থন নিয়ে রাত্রি 3:35 আমি এক কাপড়ে খালি হাতে ঘর ছেড়েছিলাম। আর সেখান থেকে লড়তে 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 আজ বিষ্ণুপুর লোকসভার প্রার্থী মমতাদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যা আমার উপরে এত আস্থা রেখেছেন, আজকে এত লক্ষ মানুষের প্রতিনিধি করে আমাকে পাঠিয়েছেন, আমি দলের প্রতি, দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, আমার সমস্ত নেতৃত্ব কর্মীর প্রতি, ঈশ্বরের প্রতি, মা বাবার প্রতি আমি কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই।
কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে প্রচার করেছেন, আপনার সমর্থনে কথা বলেছেন এবং একটা কথা বলেছেন যে ছবি ফাঁস করে দিলে উনি, এই একটা কথা তিনি বলেছেন, তারপর থেকে খুব বিতর্কের ঝড়। মানে এমন কি ঘটেছিল, মানে এমন কি ছবি রয়েছে যেটা খুব বিপদে পড়তে পারে বলে, যদিও উনি গুরুত্ব দিচ্ছেন না বিষয়টাকে? দেখুন, মানে একটা কথা আছে না, যে মমতাদি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উনি ইন্টারন্যাশনাল লিডার। সেখানে ওই চুনোপুটির কোনো খবর বার করা, মানে বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী তাকে চুনোপুটি বলছি, সেই চুনোপুটির সমস্ত খবর তথ্য তার নখদর্পণে। নেত্রী আমাকে প্রথম বলেছিলেন যে তুই, তখন কালীঘাটের বাড়িতে জানুয়ারি মাসে একটা মিটিং হয়েছিল 21 সালে, নেত্রী আমাকে বলেছিলেন তুই কান্নাকাটি করিস না, তুই এমন জনের জন্য কেন ভাবছিস যিনি অন্য নারীকে নিয়ে আসক্ত। আমি না তখন স্টান্ট হয়ে গেছিলাম। পরে দেখলাম নেত্রীর কাছে খবর কতটা পারফেক্ট থাকে, কতটা উনি সজাগ থাকেন। তাই ওনার কাছে এমন এমন এভিডেন্স ওনার সব কিছু সম্বন্ধে আছে, সেটা চারিত্রিক দিক দিয়েই বলুন বা আপনার বিভিন্ন চুরি হেরাফেরিই বলুন, বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর অগাধ 2 নম্বরই সম্পত্তি বৃদ্ধিরই হিসাব বলুন, সমস্ত তথ্য প্রমাণ দলনেত্রীর কাছে আছে বলেই উনি সদর্পে ঘোষণা করতে পেরেছেন যে সেটা ফাঁস হলে বিজেপি এবং উনি যে এত বড় বড় বাতেল্লা মারছেন সেটা কতটা আদর্শের বাতেল্লা সেটা প্রমাণ হয়ে যাবে। আর সেটা শুনেই বিষ্ণুপুরের বিজেপির সাংসদ, যিনি বিদায়ী সাংসদ, 4 জুন বিষ্ণুপুর লোকসভার মানুষের আশীর্বাদে উনি প্রাক্তন সাংসদ হবেন। তো তার উদ্দেশ্যেই বলছি, তিনি এতটাই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন যে দেখবেন কাল থেকে অত্যন্ত অশ্রাব্য ভাষায় ভুলভাল বকছেন। এটাতে কিন্তু ওনার মানসিক সুস্থতাতে যে নেই, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে।